আসসালামু আলাইকুম। সো এই প্লেলিস্টের প্রথম ভিডিও এটা, যেখানে আমরা তিনটা করে ম্যাথ সলভ করব। সো আজকের এই ভিডিওতেও আমাদের তিনটা ম্যাথ থাকছে। প্রথম ম্যাথটা ইজি, দ্বিতীয় ম্যাথটা মিডিয়াম অ্যান্ড তৃতীয় ম্যাথটা একটু হার্ড হবে। সো চলো আমরা একটু শুরু করি। তো খেয়াল করে দেখো যে এখানে একটা সিস্টেম আছে অ্যান্ড এই সিস্টেমে দুটো বস্তু 5 কেজি আর 10 কেজি অ্যান্ড তিনটা ফোর্স আছে, তাই না? অ্যান্ড তাদের ডিরেকশনগুলো একটু খেয়াল করে দেখো। সো আমাদের এখন বের করতে হবে যে এই পুরো সিস্টেমের ত্বরণ, এবং দ্বিতীয়ত আমাদেরকে সুতার টান বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। সো প্রথমে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দেখো ডান দিকে কিন্তু 10 নিউটন, তাই না? আর বাম দিকে মাত্র 5 নিউটন। তার মানে ডান দিকের ফোর্স যেহেতু বেশি, তাই এই বস্তুটাও যেমন ডান দিকে একটা ত্বরণ লাভ করবে, ঠিক একইভাবে এই বস্তুটাও ডান দিকে একটা ত্বরণ লাভ করবে। কিন্তু কোশ্চেন হচ্ছে এই দুটো ত্বরণ কি সেম হবে? আনসার হচ্ছে ইয়েস, দুটো ত্বরণ সেম হবে। এই ত্বরণও হবে এ এবং এই ত্বরণও হবে হচ্ছে এ। তার কারণ হচ্ছে আর একটা সুতা দ্বারা কানেক্টেড, তাই না? অর্থাৎ এই বস্তু এবং এই বস্তু দুটো একই সাথে ডান দিকে যাচ্ছে, যেহেতু একসাথে কানেক্টেড, অর্থাৎ একই ত্বরণ লাভ করছে, কারণ একসাথে কানেক্টেড একই সাথে ডান দিকে যাচ্ছে, তাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে তোমরা এখানে একটা 5 নিউটন দেখতে পাচ্ছ, এই 5 নিউটন ত্বরণ সৃষ্টিতে কোনো ভূমিকা রাখতে পারে কি না? আনসার হচ্ছে না, পারে না। তার কারণ কি? খেয়াল করে দেখো। তুমি এইভাবেই চিন্তা করো, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো। একটা বস্তুর উপর তুমি নিচের দিকে তুমি একটা 5 নিউটন বল প্রয়োগ করলে, তুমি কোনো তোমার বই আছে সামনে, তুমি ধরো তোমার বইয়ের উপরে নিচের দিকে একটা ফোর্স প্রয়োগ করলে, এই বস্তুটা কি গতিশীল হবে? অবশ্যই না। তার মানে এই 5 নিউটন কোনো ত্বরণ সৃষ্টি করতে পারে নাই। আর ফিজিক্সের ভাষা আমরা এটা কীভাবে বলবো, যে খেয়াল করে দেখো তুমি নিচের দিকে বল প্রয়োগ করেছো 5, তারপর অভিকর্ষ বল আছে নিচের দিকে mg, এবং দেখো মাটি উপরের দিকে একটা বল প্রয়োগ করেছে আর, এটা হচ্ছে মাটির উলম্ব প্রতিক্রিয়া। তুমি যদি মাটির উপরে চাপ দাও তাহলে মাটিও তোমাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করবে। এই তিনটা ফোর্স এমনভাবে একে অপরকে ক্যান্সেল করবে যে আমরা ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বা নিচের দিকে কোনো ত্বরণ পাবো না, কোনো গতি সৃষ্টি হবে না। অর্থাৎ এই 5 নিউটন অ্যাকচুয়ালি ত্বরণ সৃষ্টিতে কোনো ভূমিকা রাখতে পারবে না। ঠিক আছে, ওকে। দ্বিতীয়ত আমাদের সুতার টানটা একটু বুঝতে হবে। সুতার টানটা কিভাবে লিখবো সেটা একটু বোঝার চেষ্টা করো। ধরে নিলাম এটা হচ্ছে প্রথম বস্তু আর এটা হচ্ছে ধরে নিলাম দ্বিতীয় বস্তু। সো সুতার টানটা আমরা কিভাবে দিব এখানে? দেখো তো, এই যে প্রথম বস্তুটা ডান দিকে একটা ত্বরণ পাচ্ছে, কিন্তু সুতা বা দড়ি সে তো বাধা দিচ্ছে, তাই না? সে তো পেছনের দিকে একটা বল প্রয়োগ করছে টি। যদি এই সুতা না থাকতো এই বস্তুটা স্মুথলি সামনের দিকে চলে যেত, বা সুতার টান থাকার জন্য সে একটা বাধা ফিল করবে। ওকে, প্রথম বস্তুর ওপর সুতার টানের ইফেক্টটা গেল। এখন দ্বিতীয় বস্তুর উপরে একটু চিন্তা করি। আচ্ছা, এই বস্তুটা ডান দিকে কেন যাচ্ছে? খুবই সিম্পল, এই যে এই সুতা বা দড়ি তাকে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে কখনো কখনো সুতা কাউকে ত্বরণ সৃষ্টিতে বাধা দিচ্ছে, আবার কখনো ত্বরণ সৃষ্টিতে সুতার টানটা সাহায্য করছে। ঠিক আছে, সেটা তোমরা একটু কেয়ারফুলি এই সুতার টানটা হ্যান্ডেল করবে। আর তাছাড়া একটা শর্টকাটও তোমাদেরকে বলে দেই, এখন থেকে তুমি যদি কোনো একটা বস্তু পাও যার মাঝখানে একটা সুতা বা দড়ি আছে, চোখ বন্ধ করে এই বস্তুর ওপর একটা সুতার টান টি লাগিয়ে দিবে অ্যান্ড এই বস্তুর ওপর একটা সুতার টান টি লাগিয়ে দিবে, অ্যান্ড এই সুতার টান অবশ্যই হবে হচ্ছে সেম হওয়ার পেছনে কারণ কি? সেম হবে কারণ হচ্ছে এই যে সুতা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু ধরে নেই যে এই সুতার ভর বা দড়ির ভর হচ্ছে খুবই নগণ্য, কিন্তু সুতার ভর কিন্তু নগণ্য নাও হতে পারে। সেটাই হচ্ছে আমাদের এই যে 3 নাম্বার কোশ্চেন। কোথায়? এই যে 3 নাম্বার কোশ্চেনে দেখো প্রতি মিটারে দড়ির ভর দেওয়া আছে 2 কেজি, একটু বেশি হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, একটা ভর দেওয়া আছে আর কি। তো তখন কি হবে সেটা আমরা পরেই দেখব, 3 নাম্বার ম্যাথ। তো চলো আমরা প্রথম ম্যাথটা শুরু করি, যেখানে ভরটা হচ্ছে নগণ্য। আর ভর যদি নগণ্য থাকে তোমরা মাথায় রাখবে যে এই সুতার টানটি এবং এই পয়েন্টের টানটি অবশ্যই সেম হবে। কিন্তু যদি ভর নগণ্য না হতো, একটা যদি ভর থাকতো, তাহলে কিন্তু সেম হতো না। আচ্ছা, অনেক কথা বললাম, চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। তো একদমই সিম্পল, ম্যাথটা একদমই সিম্পল, জাস্ট কনসেপ্টটা একটু বুঝিয়ে দিলাম ভালো মতো। ম্যাথ একদমই সিম্পল। নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো, ওই যে এফ ইজ ইকুয়াল টু এম এ বা এম এ ইজ ইকুয়াল টু এফ, আমি এইভাবে লিখলাম। দ্বিতীয় কথা, এই ফোর্সটা কোন ফোর্স? একটা বস্তুর উপর যদি 3-4টা বল অ্যাপ্লাই করো, তাহলে এই ফোর্সটা কিন্তু অবশ্যই নিট ফোর্স বা লব্ধি ফোর্স, তাই না? আমাদের এই জায়গায় একটা লব্ধি ফোর্স নিতে হবে। আচ্ছা, এখন এই সূত্রটা তুমি কার উপরে অ্যাপ্লাই করতে চাও? ধরে নিলাম আমি 1 নং বস্তুর উপরে আমি অ্যাপ্লাই করব। সো 1 নং বস্তুর উপর আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে m1 × a। এখন একটু ভালো মতো খেয়াল করো, সুতার টান হচ্ছে ডান দিকে, 10 নিউটনটাও কি ডান দিকে, তাই না? তাই অবশ্যই এখানে বসাতে হবে +10। অ্যান্ড খেয়াল করে দেখো ত্বরণটা ডান দিকে, সুতার টান হচ্ছে তার বিপরীত দিকে থাকলে তো আমরা একটা মাইনাস বসাই, তাই না?
সেটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। তুমি চাইলে ইকুয়েশনটা আরেকভাবে চিন্তা করতে পারতে যে ত্বরণ ডান দিকে এই ত্বরণ সৃষ্টিতে সাহায্য করছে 10 নিউটন, সাহায্য করলে প্লাস, অ্যান্ড দেখো তো এই সুতার টান বাধা দিচ্ছে না ত্বরণ সৃষ্টিতে, তাই আমরা চোখ বন্ধ করে লাগিয়ে দিব মাইনাস। ওকে, এখন সেম ফর্মুলাটা আমরা 2 নং বস্তুর উপরে অ্যাপ্লাই করি। খেয়াল করে দেখো 5 নিউটন, এই 5 নিউটন তো আগেই কাটা। এই সুতার টানের দিকে একটু তাকিয়ে দেখো, সুতার টান হচ্ছে ডান দিকে, এই দেখো সুতার টান হচ্ছে ডান দিকে, ত্বরণও ডান দিকে, তাই বসাতে হবে প্লাস। কিন্তু এই 5 নিউটন দেখো বিপরীত দিকে ত্বরণের, তাই বসাতে হবে মাইনাস। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। এখন কিচ্ছু করব না, জাস্ট দুইটা ইকুয়েশন আমরা যোগ দিব। যোগ দিলে দেখো খুবই সুন্দর একটা ঘটনা ঘটে যে সুতার টানটি দুটো কাটাকাটি চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে ত্বরণ সৃষ্টিতে সুতার টানের অ্যাকচুয়ালি কোনো ভূমিকাই নেই। কিভাবে? এই যে দেখো আমি একটু আগাই তাইলেই বুঝতে পারবে। m1a প্লাস m2a সমান সমান হচ্ছে 10 মাইনাস 5, বা a ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5, নিচে হচ্ছে m1 প্লাস m2। খেয়াল করে দেখো তো এই ত্বরণের ফর্মুলায় কি কোনো সুতার টান আছে? নাই তো। তার মানে সুতার টানের অ্যাকচুয়ালি কোনো ইফেক্টই নেই এই ত্বরণের উপর। এই ত্বরণ ডিপেন্ড করে হচ্ছে বাহ্যিক ফোর্সের ওপর। এই দেখো এখানে 10 আর 5, এই হচ্ছে আমাদের সেই 10 আর এই হচ্ছে আমাদের সেই 5। সেখান থেকে খুব সহজেই তুমি ত্বরণের মান বের করতে পারবে। দেখো সব কিছুর মান দেওয়া আছে, অ্যান্ড তুমি যদি ক্যালকুলেট করো আমার আনসার আসছে 1/3 বা 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন সুতার টান কীভাবে বের করবে? ত্বরণ তো বের করতে পারলাম, সুতার টান বের করা একদমই ইজি। এই যে ত্বরণের মানটা এখানে বসিয়ে দাও 2 নং ইকুয়েশনে বা 1 নং ইকুয়েশনে, যেখানে ইচ্ছা বসিয়ে দাও, খুব সুন্দর মতো তুমি সুতার টান টিও পেয়ে যাবে। এটা তোমাদের HW দিয়ে দিলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। চলো আমরা এত কাজ করার, আসলে মনে করো এই কোশ্চেনটা MCQতে আসলো, তাহলে তুমি কি করতে? এত কাজ করতে সময় তো চলে যেত। তাহলে এই কাজটা কিভাবে করা যায় তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিই। ঠিক আছে, একটা শর্টকাট শিখিয়ে দিই। ধরে নিলাম এই যে এই বস্তুর ত্বরণ ডান দিকে, এই বস্তুর ত্বরণও ডান দিকে হচ্ছে A, সুতার টান টি, সুতার টান টি। সো আমরা বুঝতেই পারলাম যে সুতার টান টি অ্যাকচুয়ালি ত্বরণ সৃষ্টিতে কোনো সাহায্য করে না, কারণ দেখো সুতার টানগুলো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে ত্বরণ সৃষ্টিতে অ্যাকচুয়ালি সাহায্য করে কে? আচ্ছা, প্রথমে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা লিখি, ma ইজ ইকুয়াল টু f। এর আগের বার খেয়াল করে দেখো আমরা এই ফর্মুলাটা একটা ইন্ডিভিজুয়াল মানে একটা বস্তুর উপরে অ্যাপ্লাই করেছি। একবার আমরা m1 এর ওপর, তারপর আবার আমরা m2 এর ওপর। কিন্তু এখন আমরা এই ফর্মুলাটা কোনো একটা বস্তুর উপর না, বরং পুরো সিস্টেমের উপরে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যান্ড আমরা ধরে নিব যে এই পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমাদের সেই সিস্টেম। তার মানে কি? অবশ্যই আমাদের সিস্টেমের ভর বসাতে হবে এখানে। দেখো তো সিস্টেমের ভর কত? 5 কেজি আর 10 কেজির যোগফল, মানে ওই যে m1 আর প্লাস m2। আর দেখো তো এই সিস্টেমের ওপর বাহ্যিক কি ফোর্স আছে? এই যে 10 নিউটন বাইরে থেকে বল প্রয়োগ করছে, অ্যান্ড 10 নিউটন কি ত্বরণ সৃষ্টিতে সাহায্য করছে, তাই না? তাই বসাতে হবে এখানে +10। সাহায্য করলে, মাথায় রাখবে, সাহায্য করলে +10, বা ত্বরণ আর 10 নিউটন একই দিকে, তাই প্লাস। আর দেখো তো এই 5 নিউটন কি ত্বরণ সৃষ্টিতে বাধা দিচ্ছে বিপরীত দিকে, তাই এখানে বসিয়ে দিলাম 5। সো a ইজ ইকুয়াল টু 10 মাইনাস 5, নিচে m1 প্লাস m2। সো খেয়াল করে দেখো আমাদের আগের ইকুয়েশনের সাথে কিন্তু মিলে গেছে, তাই না? সো এইভাবেও তুমি শর্টকাটে যদি MCQ আসে তাহলে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবে। ওকে, এখন একটু এই ম্যাটটাতে যাই যেখানে 2টা সুতা আছে। সো 2টা সুতা থাকলে কি করা যায় চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে কখনো তুমি যদি একটা বস্তুর মাঝখানে, 2টা বস্তুর মাঝখানে একটা সুতা দেখো, চোখ বন্ধ করে এই পয়েন্টে একটা টান এইদিকে লাগাবে আর এই পয়েন্টে একটা সুতার টান এইদিকে লাগাবে, তাই না? সো আমরা এখন সেম কাজটাই করব। এখানে 2টো সুতা আছে, আমরা ধরে নিব যে প্রথম সুতার টান হচ্ছে T1, তাদের ডিরেকশনটা খেয়াল করে দেখো, অ্যান্ড দ্বিতীয় সুতার টান হচ্ছে T2, এই হচ্ছে আমাদের T2। ওকে, গেল। আবারও দেখো আগের মতো এই 5 নিউটন কি ত্বরণ সৃষ্টিতে কোনো সাহায্য করছে? না। সো 5 নিউটন তুমি আগেই কেটে দাও। দ্বিতীয় কথা, এই 10 নিউটন কী করছে? এই পুরো সিস্টেমকে ডান দিকে গতিশীল করছে নাকি? সো এই হচ্ছে আমাদের সেই ত্বরণ, ধরে নিলাম ডান দিকে। এখন খেয়াল করে দেখো এই 10 নিউটন ফোর্সটা খেয়াল করে দেখেছো, এ তো একটু তেরসাভাবে ক্রিয়া করছে নাকি? সো আমরা যে কাজটা করব, এই 10 নিউটনকে 2টা উপাংশে ভাগ করব। আমি একটু চিত্রটা আরেকবার আঁকি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সো আমরা যে কাজটা করব এখন, যে 10 নিউটনকে এখন আমি উপাংশে ভাগ করব। একটা উপাংশ হচ্ছে 10 cos 30 ডিগ্রি, তোমরা নিশ্চয়ই উপাংশে ভাগ করা জানো, যার সাথে অ্যাঙ্গেল ওইদিকে cos লাগাই, এর লম্ব বরাবর আমরা লাগিয়ে দেই হচ্ছে sin 30 ডিগ্রি। ঠিক আছে,
আবারও আগের মতোই দেখো এই 10 cos 30 ডিগ্রি ডান দিকে, একে দেখো বাধা দেওয়ার মতো কেউ নেই, তার মানে কি এই বস্তু একটা ডান দিকে একটা ত্বরণ পাবে, এই বস্তুর ডান দিকে অ্যান্ড এই বস্তুর ডান দিকে সমান ত্বরণ পাবে, কারণ সবগুলো বস্তু একসাথে কানেক্টেড। ওকে, তার মানে 10 cos 30 ডিগ্রি কিন্তু এই ত্বরণটা সৃষ্টি করছে। কোশ্চেন হচ্ছে এই 10 sin 30 ডিগ্রি তাহলে কী করলো সেটাও তো আমাদের বুঝতে হবে। এর আনসার হচ্ছে এর 10 sin 30 ডিগ্রি ত্বরণ সৃষ্টিতে কোনো ভূমিকাই রাখবে না। তার কারণ কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো যে উপরের দিকে একটা ফোর্স হচ্ছে 10 sin 30 ডিগ্রি, তাই না, অ্যান্ড এটার মান হচ্ছে 5 নিউটন, আর নিচের দিকে mg, ঠিক আছে, আর মাটি উপরের দিকে বল প্রয়োগ করছে আর এই যে আবারও এখানে যে তিনটা ফোর্স আছে এরা এমনভাবে একে অপরকে ক্যান্সেল আউট করে ফেলে যে ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ সৃষ্টি হতে পারে না। তার মানে এই ত্বরণটা তো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তো কোনো ত্বরণ সৃষ্টি হয়নি, তাই এই ত্বরণের ওপর এই 10 sin 30 ডিগ্রির কোনো ভূমিকাই নেই। ওকে, সো এটা হচ্ছে m1, এটা m2 আর এটা হচ্ছে m3। তো চলো আমরা খুব সহজেই বের করে ফেলি। প্রথমে আমরা কার উপরে, প্রথমে যে m1 এর উপরে অ্যাপ্লাই করি, ওই যে ma = f, এই ফর্মুলাটা প্রথমে আমরা m1 এর উপরে অ্যাপ্লাই করি। সো সুতার টান হচ্ছে t1। খেয়াল করে দেখো তো যে সুতা এই প্রথম বস্তুটা ত্বরণ সৃষ্টিতে সাহায্য করছে কে, t1, তাই অবশ্যই আমরা এখানে লিখব হচ্ছে +t1, অথবা ত্বরণ আর t1 যেহেতু সেম দিকে তাই বসিয়ে দিলাম +t1। দেখো বাধা দেওয়ার মতো কিন্তু কেউ নেই। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এখন আমরা 2 নং বস্তুর উপরে সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো এর উপরে লব্ধি বলটা কী হবে, এই বরাবর সুতার টান t1 আর এই দিকে সুতার টান হচ্ছে t2। ওকে, তুমি জাস্ট এই যে এই বস্তুটা দিকে খেয়াল করো, সুতার টান ডান দিকে, t2 ডান দিকে, তাই বসাইতে হবে +t2, কিন্তু t1 এ তো বাম দিকে, তাই না, মানে ত্বরণের বিপরীত দিকে, তাই বসিয়ে দিব -t1। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা এখন m3a লিখব। খেয়াল করে দেখো তো ত্বরণ ডান দিকে, এই 10 cos 30 ডিগ্রিও ডান দিকে, তাহলে +10 cos 30 ডিগ্রি, কিন্তু এই t2 কি বিপরীত দিকে, তাই আমরা এখানে বসাবো -t2। এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। এখন যদি আমরা এই সবগুলোকে আমরা যোগ করে দেই, দেখবে আবারও আগের মতো খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। সেটা হচ্ছে দেখো সুতার টান কাটা, তারপর এই দেখো t2 কাটা, তার মানে আসলে এই ত্বরণ সৃষ্টিতে সুতার টানের কোনো ভূমিকাই নেই। ঠিক আছে, সো m1 + m2 সো m1a + m2a + m3a সমান হচ্ছে এই যে দেখো বাহ্যিক ফোর্স 10 cos 30 ডিগ্রি, মানে বাহ্যিক ফোর্সের একটা উপাংশ, তাই না। সো এখান থেকে তোমরা খুব সহজেই ত্বরণের মান পেয়ে যাবে, অ্যান্ড এই ত্বরণের মান তুমি যদি এই দুটো ইকুয়েশনে বসিয়ে দাও তাহলে তোমরা সুতার টান t1 এবং t2ও পেয়ে যাবে। সো এটা আমি আর করে দিলাম না, তোমরা এটা করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। আমি চলো ওই যে বললাম এতক্ষণ তো আমরা ধরে নিয়েছিলাম যে সুতার কোনো ভর নেই, দড়ির কোনো ভর নেই, কিন্তু এখন যদি আমরা ধরে নেই যে দড়ির ভর আছে তাহলে কি হবে। ধরে নাও কোশ্চেনটা কি বললো যে দুইটা বস্তু আছে, ধরে নাও এই বস্তুর ওপর তুমি একটা বল প্রয়োগ করেছো, F = ধরে নাও 50 নিউটন, অ্যান্ড তোমাকে বলল যে ধরে নাও এই যে এই পয়েন্টটা ধরলাম 3 মিটার ডানে অবস্থিত, তার মানে বুঝতেই পারছো যে এটা কি হবে 7 মিটার হবে, যেহেতু পুরোটা 10 মিটার, ধরলাম এটা হচ্ছে পি বিন্দু। আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যদি এমন হয় যে কি বলে যে সুতাটা হচ্ছে ভরহীন, তাহলে অবশ্যই এই পয়েন্টে সুতার টান এবং এই পয়েন্টে সুতার টান সেম হবে। ইভেন মাঝখানে যত পয়েন্ট আছে সব জায়গায় সুতার টান হবে টি, অর্থাৎ সেম হবে। কিন্তু তুমি যদি এখন একটা ভরযুক্ত সুতা নাও বা ভরযুক্ত একটা দড়ি নাও, তাহলে তুমি দেখবে যে তুমি যেই প্রান্তে বল প্রয়োগ করেছ সেখানে, অর্থাৎ এই যে এই পয়েন্টটাতে তুমি অনেক বেশি ফোর্স পাবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি সুতার টান কমতে এই পয়েন্টে মিনিমাম হবে। সো সেটাই আমরা এখন বের করব যে পি পয়েন্টে অ্যাকচুয়ালি সুতার টান কত হবে। ঠিক আছে, তো চলো আমরা একটু বের করার চেষ্টা করি। আচ্ছা, ম্যাথটা ইজি, ঠিক আছে, ম্যাথটা যদি কনসেপ্টটা একবার যদি বুঝতে পারো ম্যাথটা ইজি, বিলিভ মি। আমরা জাস্ট কী করব, সুতাকে একটু কাটবো, ঠিক আছে, অন্য একটা কালার দিয়ে দেখাই। সুতাকে আমি এই যে এইখানে কাটবো, তারপর এই জায়গায় কাটবো আর এই জায়গায় কাটবো, ঠিক আছে। তো কাটার পর যা যা হয় চলো সেই সিস্টেমটা একটু আঁকি, এটা মুছে দিলাম।
ওকে। সো দেখো এই হচ্ছে আমাদের সেই 5 কেজি বস্তুটা, ধরে নিলাম এটা হচ্ছে m1 = 5 কেজি। এখন খেয়াল করে দেখো এই যে এইটুকু সুতা যে আমি কেটে ফেললাম, ঠিক আছে, এই যে এইটুকু সুতা তো আমি কেটে ফেললাম, সেটাকে আমি এই যে এই জায়গায় লিখি, ঠিক আছে। এটা হচ্ছে যে বাম পাশে সুতার অংশটা, যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তারপর এই যে ডান পাশেও তো একটা সুতা আছে নাকি, সেটাকে আমি এই যে এইখানে লিখলাম। সো এই যে এটা হচ্ছে 7 মিটার। তারপর সবার শেষে ডান পাশে একটা 10 কেজি, ধরলাম m2 = 10 কেজি, আর এর উপরে বল প্রয়োগ করা হচ্ছে 50 নিউটন। এখন খেয়াল করে দেখো তো এই যে এখানে কি 1 2 3 4টা বস্তু আছে, তাই না, মানে 2টা বস্তু আর 2টা সুতার অংশ আছে, মানে টোটাল 4টা জিনিস আছে। এই 4টা জিনিসের মাঝখানে যদি আমি একটা ভরহীন সুতা লাগিয়ে দেই, তাহলে কি কোনো সমস্যা হবে? খেয়াল করে দেখো তো এই সুতাগুলোর ভর হচ্ছে, যে মাঝখানে যে সুতাগুলো লাগালাম কাল্পনিক সুতা, এই সুতাগুলো কিন্তু ভর নগণ্য। এর নগণ্য ভর হওয়ার জন্য খেয়াল করে দেখো তো আমার পুরো সিস্টেমে কি কোনো সমস্যা হয়েছে? না তো। পুরো সিস্টেমের ভর আগেও ছিল কত? 5 কেজি, 10 কেজি আর দড়ির ভর। এখনও দেখো যে 5 কেজি, 10 কেজি আর দড়ির ভর কিন্তু আগের মতোই আছে, তাই না? তার মানে মাঝখানে যদি আমি একটা ভরহীন সুতা লাগাই, কল্পনা করে নেই যে একটা ভরহীন সুতা আছে, আমার কিন্তু ম্যাথ করতে কোনো অসুবিধা হবে না, ম্যাথের আনসার কিন্তু সেমই আসবে। সো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এখন কিভাবে কাজটা করতে হবে। ধরে নিলাম যে এই সুতার টান হচ্ছে T1, ধরে নিলাম এই সুতার টান হচ্ছে T2, আর এই সুতার টান হচ্ছে ধরে নিলাম T3। তোমরা কি বুঝতে পারছো যে আমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি কি, আমাদের কি বের করতে হবে? আমাদের তো এই যে এই পি পয়েন্ট দেখতে পাচ্ছ, ওই পি বিন্দুতে সুতার টান বের করতে হবে, তাই না? পি বিন্দুতে সুতার টান, তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে কোন সুতার টানটা বের করতে হবে? এই যে খেয়াল করে দেখো আমাদেরকে T2 বের করতে হবে, ঠিক আছে। কারণ এই যে দেখো 2টা সুতার মাঝখানে যে পি পয়েন্টটা আছে, অর্থাৎ আমাদেরকে এই যে T2 বের করতে হবে। এই 2টা সুতার মাঝখানে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টের সুতার টান আমাদেরকে বের করতে হবে। সেটা আসলে একদমই ইজি। প্রথমে চলো আমরা একটা কাজ করি, এই যে এর ভরটা বের করার চেষ্টা করি। তাও কি বললো যে প্রতি মিটারে দড়ির ভর হচ্ছে 2 কেজি, তাহলে 3 মিটারে কত হবে? 6 কেজি। একদমই ইজি। ঠিক একইভাবে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, তাহলে ভর কত হবে? 1 মিটারে আছে 2 কেজি, তাহলে 7 মিটারে হবে 14 কেজি। এখন আমরা আবারও সেমভাবে ma = F নিট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো m হচ্ছে ধরলাম m1 দেখো তো সাহায্য করছে কে? T1, তাই প্লাস T1, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তারপর দেখো এই যে এইখানে একটা সুতার অংশ আছে যার ভর হচ্ছে 6 এবং ত্বরণ হচ্ছে a, ঠিক আছে। আচ্ছা আমি তো ত্বরণ দেখতে ভুলেই গেলাম, এই যে ত্বরণ হচ্ছে সব কিছুর ডান দিকে, প্রত্যেকটার ত্বরণ হচ্ছে ডান দিকে। দেখো তো এই যে এই বস্তুর উপরে বা এই সুতার অংশের উপরে ত্বরণ ডান দিকে, T2 ডান দিকে, তাই বসাতে হবে প্লাস T2। এন্ড দেখো ত্বরণ ডান দিকে, T1 বাম দিকে, তাই বসাতে হবে মাইনাস T1, এটা 2 নং ইকুয়েশন। ঠিক একইভাবে আমরা এই যে এই বস্তুটার উপর এখন হিসাব করি। খেয়াল করে দেখো এই বস্তু মানে সুতার এই অংশটার উপরে, এই সুতার অংশটা ভর হচ্ছে 14 কেজি, সো 14 × a। দেখো তো ত্বরণ ডান দিকে, T1ও ডান দিকে, তাই না, তাই বসাতে হবে প্লাস T1। এন্ড খেয়াল করে দেখো ত্বরণ ডান দিকে, T2 বাম দিকে, তাই বসাতে হবে মাইনাস T2। ঠিক একইভাবে আমরা এখন এই যে m2 ভরের বস্তুটার দিকে একটু তাকাই। খেয়াল করে দেখো যে এর ত্বরণ ডান দিকে, Fও ডান দিকে, তাই বসাতে হবে প্লাস F, কিন্তু T3 তো বাম দিকে, তাই না, ত্বরণ ডান দিকে, T3 বাম দিকে, তাই বসাতে হবে মাইনাস T3। বাকি কাজটা তোমাদের একদমই সিম্পল। তোমরা কি করবে, এই পুরা যে ইকুয়েশন আছে এগুলোকে যোগ দিবে, যোগ করলে দেখবে আবারও আগের মতো যে T1 কাটা, T2 কাটা, T3 কাটা। সো এখান থেকে তুমি একটা ত্বরণ পাবে। এই ত্বরণটা তুমি যদি এই যে 1 নং ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে তুমি T1 এর মান জানতে পারবে। তারপর এই ত্বরণটাকে তুমি যদি এই যে এখানে 2 নং ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে খুব সহজেই তুমি T2 বের করতে পারবে, যেটা অ্যাকচুয়ালি আমার বের করা দরকার ছিল। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথ নিয়ে কথা বলবো। সো দেখার অনুরোধ রইল, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে।